প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে হেপাটাইটিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ সাইদুল হক ১৯৭২ সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে লিভার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ স্যার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেপাটাইটিস। ক্রমেই স্যার কালের পরিক্রমায় হেপাটাইটিসের রোগী বেড়েই চলেছে। আমরা স্যার এই হেপাটাইটিস বিষয়টি নিয়ে আদ্যপান্ত জানতে চাই। সেক্ষেত্রে স্যার শুরুতেই জেনে নিব হেপাটাইটিস কি। ধন্যবাদ। হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ। কোনো কারণে যদি লিভারটি আঘাতপ্রাপ্ত হয়, এর ফলে লিভারের আকার আকৃতি বৃদ্ধি পায় এবং লিভারের কার্যক্ষমতা ব্যাহত হয়। এইটাকেই হেপাটাইটিস বলা হয়। হেপাটাইটিস সাধারণত দুই ধরনের, একটি হলো অ্যাকিউট হেপাটাইটিস, আরেকটি হলো ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিস তখনই বলবো যখন দেখা যাবে অনধিক 6 মাসের মধ্যে লিভারের প্রদাহজনিত কারণে আমাদের জন্ডিস দেখা দিবে, অর্থাৎ একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে, শরীর ম্যাজম্যাজ করবে, জ্বর আসবে, খাওয়ায় প্রচণ্ড অরুচি হবে, বমি কিংবা বমি বমি ভাব লাগবে, পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা কিংবা ব্যথার অনুভূতি হতে পারে। এই অবস্থাটিকে আমরা সাধারণত অ্যাকিউট হেপাটাইটিস হিসাবে অভিহিত করি। অন্য পক্ষে ক্রনিক হেপাটাইটিস হলো যেই হেপাটাইটিস অর্থাৎ লিভারের প্রদাহ দীর্ঘমেয়াদে অবস্থান করে, অর্থাৎ 6 মাস বা ততোধিক কালব্যাপী অবস্থান করে এবং এর জটিলতা স্বরূপ ক্রনিক হেপাটাইটিস কিংবা লিভার সিরোসিসের আবির্ভাব ঘটায়। সেটাই হলো ক্রনিক হেপাটাইটিস। জি, ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে আপনি উপসর্গগুলোর কথাও বলছিলেন। হেপাটাইটিস স্যার কি কি ভাইরাসের কারণে হতে পারে? সাধারণত হেপাটাইটিস হয় বহুবিধ কারণে। তার মধ্যে ভাইরাস রয়েছে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, বিষাক্ত পদার্থ রয়েছে ইত্যাদি। তো আমাদের দেশে সাধারণত হেপাটাইটিস হয় ভাইরাসের কারণে। সেই ভাইরাসগুলোর মধ্যে প্রধানত হয় হেপাটাইটিস A এবং E ভাইরাসজনিত, যেগুলো খাদ্য এবং পানীয় বাহিত, এবং দ্বিতীয়ত হয় হলো হেপাটাইটিস B এবং C দিয়ে, যেগুলো ক্রনিক হেপাটাইটিস তৈরি করে। জি, ধন্যবাদ স্যার। আমরা অনেক ক্ষেত্রেই দেখি স্যার যে রোগীরা হয়তো যখন অপারেশনে যাবেন ঠিক তখন কিছু রুটিন চেক আপের ক্ষেত্রে গেলে কিংবা যখন দেশের বাইরে যাচ্ছেন তখন কিছু চেক আপের ক্ষেত্রে গেলে এবং স্যার যখন রক্ত দিচ্ছেন তখন স্যার হঠাৎ করে তার হেপাটাইটিস B ধরা পড়লো, সেক্ষেত্রে স্যার রোগীরা কি করবেন? জি, ধন্যবাদ। আপনি খুব মূল্যবান একটি প্রশ্ন উত্থাপন করেছেন। দেখা গেল কেউ রক্তদান করতে যাচ্ছেন, কেউ কোনো কারণে মেডিকেল চেক আপ করতে যাচ্ছেন, কোনো চাকরি প্রার্থী হচ্ছেন, বিদেশে যাচ্ছেন ইত্যাদি কারণে যখন দেখা গেল তার হেপাটাইটিস B কিংবা C ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, দেখা যায় সাধারণ মানুষ তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো আমি আপনাদের মাধ্যমে এই বিষয়ে একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে আশ্বস্ত করতে চাই, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এর উন্নত এবং আধুনিক চিকিৎসা রয়েছে এবং এই উপযুক্ত এবং পর্যাপ্ত চিকিৎসা নিলে পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় সারা জীবন স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। জি, ধন্যবাদ স্যার। আরেকটি বিষয় সেটি হচ্ছে হেপাটাইটিস B জনিত যে সমস্যাগুলো আমরা সাধারণত দেখতে পাই, এটির সাথে স্যার যাদের ডায়াবেটিস রয়েছে বা প্রেশার রয়েছে পরবর্তীতে স্যার এই যে তাদের এই যে হেপাটাইটিস হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায় কিনা? ধন্যবাদ। হেপাটাইটিস B ভাইরাস আক্রান্ত ব্যক্তির যাদের ডায়াবেটিস রয়েছে তাদের হেপাটাইটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তবে যেটি হয়, যেহেতু ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসের আলটিমেট পরিণতি হচ্ছে ডিসলিপিডেমিয়া অর্থাৎ রক্তের চর্বির আধিক্য, এবং এর ফলশ্রুতিতে ফ্যাটি লিভারের আবির্ভাব ঘটাই স্বাভাবিক। এবং যখন একই ব্যক্তির ফ্যাটি লিভারও থাকে এবং ক্রনিক হেপাটাইটিস B থাকে, তার লিভারটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তৈরি হয়, কেননা ফ্যাটি লিভার এবং হেপাটাইটিস B দুটি লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার তৈরি করে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাধারণত স্যার আমরা দেখতে পাই যে হেপাটাইটিস B জনিত সমস্যার উপসর্গগুলো প্রকাশ পায় না। সেক্ষেত্রে স্যার আসলে রোগীরা কিভাবে বুঝবেন যে তারা এই যে মারাত্মক রোগ
হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ। হেপাটাইটিস বি একটি নীরব ঘাতক ব্যাধি, কেননা দেখা যায় যে হেপাটাইটিস বি দীর্ঘমেয়াদে দেহে অবস্থান করা সত্ত্বেও কখনো অ্যাকিউট হেপাটাইটিস হিসেবে প্রকাশ করে, কিন্তু তার সংখ্যা খুবই কম। সাধারণত ক্রনিক হেপাটাইটিস হিসেবে প্রকাশিত হয় এবং দেখা যায় প্রায় 15-20 বছর পরে যখন হঠাৎ করে পেটে পানি, পায়ে পানি, রক্তবমি, কালো পায়খানা এই ধরনের লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায়, শুধুমাত্র তখনই পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তার লিভারটি বহু আগেই নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ লিভার সিরোসিস হয়েছে এবং তার লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পাচ্ছে। তো এই যে হেপাটাইটিস বি যে এত মারাত্মক নীরব ঘাতক ব্যাধি, একে আসলে আগেই যদি ধরতে হয় সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, সার্বজনীনভাবে হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষাটি করতে হবে এবং সবাইকে করতে হবে, যারা আজ দিনের শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন সবাইকে যদি আমরা পরীক্ষাগুলো করতে পারি সেক্ষেত্রে আমরা অনেক আগেই রোগ নির্ণয় করতে পারবো এবং যথাযথ চিকিৎসা দিয়ে তাকে নিরোগ রাখা সম্ভবপর হবে। জি, ধন্যবাদ স্যার। আরেকটি বিষয় সেটি হচ্ছে গর্ভবতী মা যারা রয়েছেন, সেই গর্ভবতী মাদের যদি হেপাটাইটিস বি জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে বাচ্চার হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ। গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ থাকলে তার জন্ম নেওয়া সন্তানের শতভাগ সম্ভাবনা তৈরি হয়ে যায় ক্রনিক হেপাটাইটিস বি হওয়ার, এবং যাদের জন্ম থেকে ক্রনিক হেপাটাইটিস বি থাকে তাদেরও প্রায় শতভাগ সম্ভাবনা থাকে লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সার হয়ে যাওয়ার। জি, সেক্ষেত্রে স্যার যারা হচ্ছে এই যে হেপাটাইটিস বির টিকা নিচ্ছেন আগের থেকে, তাদের কি স্যার পরবর্তী জীবনে আর হেপাটাইটিস বি জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না? হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী যে টিকা বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো তৈরি করছেন এবং সুলভ মূল্যে আমরা সেই ওষুধগুলো প্রয়োগ করছি, তার ফলে দেখা যাচ্ছে এই টিকাগুলো মোটামুটি 20 বছর বা ততোধিক কাল হেপাটাইটিস বি ভাইরাস থেকে সুরক্ষা দেয় এবং 20 বছরের শেষে আমরা যেটি করতে পারি পুনরায় পরীক্ষা করে দেখতে পারি সেই টিকার কার্যকারিতা রয়েছে কিনা এবং প্রয়োজন বোধে পরবর্তীতে আরও টিকা দেওয়া যেতে পারে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমরা স্যার হেপাটাইটিস বি নিয়ে কথা বলছিলাম। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস স্যার, এর আসলে উপসর্গগুলো কি একই রকম দেখা যায়? হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস দুটোই খাদ্য এবং পানীয় বাহিত ভাইরাস এবং এই দুটো সাধারণত অ্যাকিউট হেপাটাইটিস তৈরি করে, খুব বিরল ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস তৈরি করে শুধুমাত্র হেপাটাইটিস ই ভাইরাস। আর এদের লক্ষণ উপসর্গগুলো প্রায় একই দেখা দেয়, তবে দেখা গেছে হেপাটাইটিস এ ভাইরাস সংক্রমণ হয় শিশুদের বেশি, আর যারা বড় রয়েছেন তাদেরই হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণ হয়। স্যার কি কি কারণে আসলে হচ্ছে? হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের সংক্রমণ, যেহেতু আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ, আমাদের স্বাস্থ্য সচেতনতা সেই রকম মানসম্মত অবস্থায় উপনীত হয়নি। আমরা খোলা খাবারে এখনও অভ্যস্ত এবং আমাদের পানীয় এবং যেই সুয়ারেজ সিস্টেম রয়েছে সেটি আজও ততটা উন্নত হয়নি। আমাদের সাপ্লাই পানি সেটি এখন আমাদের ফুটিয়ে কিংবা ব্লিচ করে খেতে হয়। তাছাড়া আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে সামাজিক একটি অবস্থান, সেখান থেকে আমরা হোটেল রেস্তোরাঁয় খাবার গ্রহণ করি। আমাদের হাত ধোয়ার যে অভ্যাসটি রয়েছে এই অভ্যাসটিও আমরা শতভাগ সচেতনভাবে আমরা করি না। আমরা স্ট্রিট ফুডগুলো খেতে অভ্যস্ত। এইসব নানাবিধ কারণে দেখা যাচ্ছে আমাদের হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের প্রাদুর্ভাব দিনকে দিন বেড়েই চলেছে। স্যার হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস এটি কি স্যার দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে? হেপাটাইটিস এ ভাইরাস সাধারণত সেলফ লিমিটিং, অর্থাৎ দেখা যায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে অ্যাকিউট হেপাটাইটিস করে জন্ডিস সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে এবং আজীবনের জন্য দেহের মধ্যে একটি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যে কারণে হেপাটাইটিস এ ভাইরাসের বিরুদ্ধে টিকা না নিলেও চলে। এবং হেপাটাইটিস ই ভাইরাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেখা যায় যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে জন্ডিস হয়ে সেটি নিরাময় লাভ করে। কিছু ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদে অবস্থান করে, তাও অনধিক 6 মাস ব্যাপী। সেক্ষেত্রে সেটি কোলেস্টেটিক ফেজে এই একটি অবস্থা হতে পারে, সেখানে সাথে চুলকানি থাকতে পারে, তো আমরা সেটিও নিরাময়যোগ্য। এবং দেখা যায় এই ধরনের রোগীরাই বিশেষ করে কবিরাজ
বা ট্র্যাডিশনাল যে চিকিৎসক রয়েছে তাদের কাছে যে চিকিৎসা করতে যান, কিন্তু এই রোগগুলো এমনিতেই নিরাময় হয়ে যায় শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। আমি বিশেষ কিছু ক্ষেত্রে পরে আসছি। তো নিরাময় হয়ে যায়। তো এই বিষয়টিকেই কবিরাজরা তাদের ক্রেডিট হিসাবে গ্রহণ করেন এবং অনেকেই মনে করেন যে ডাক্তারি চিকিৎসা নেই, কবিরাজরাই তাকে ভালো করতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে এই রোগগুলো সেলফ লিমিটিং, নিজেই ভালো হয়ে যান। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর ইচ্ছায় সেটি ভালো হয়ে যান। আর বিশেষ ক্ষেত্রে হেপাটাইটিস ই ভাইরাস খারাপ পর্যায়ে চলে যায়, সেটি হলো বিশেষ করে গর্ভবতী মায়েদের তৃতীয় ট্রাইমেস্টারে যখন হেপাটাইটিস ই ভাইরাস হয়, এক অজানা কারণে সেখানে লিভার ফেলিউর হয়ে যায়, এমনকি ফালমিনেন্ট হেপাটিক ফেলিউর হয়ে প্রাণ সংহারের মতো পরিস্থিতি তৈরি করে। জি, এই বিষয়ে স্যার আমরা আরও জানবো। আমরা কথা বলছিলাম হেপাটাইটিস নিয়ে। আমরা স্যার ইতোমধ্যেই জেনেছি যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই সম্পর্কে। এবার স্যার একটু জেনে নিতে চাই হেপাটাইটিস সি, এটি সংক্রমণও স্যার বাড়ছে আগের চেয়ে। সেক্ষেত্রে স্যার এর উপসর্গগুলো এবং কাদের স্যার এটি আমরা বেশি দেখতে পাচ্ছি? ধন্যবাদ। হেপাটাইটিস সি সাধারণত প্যারেন্টারালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ রক্ত এবং রক্তবাহিত ভাবে এটি সংক্রমিত হয়ে থাকে। বিশেষ করে যারা দেখা যায় রক্তের সংস্পর্শে আসছেন এবং অনৈতিক যৌনক্রিয়ায় অভ্যস্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে এই অবস্থাটি দেখা দেয়। বিশেষ করে অপরিচ্ছন্ন জীবাণুমুক্ত না করা সার্জিক্যাল যন্ত্রপাতি কিংবা ডেন্টাল যন্ত্রপাতি কিংবা কাটাছেঁড়া করার কাজে ব্যবহৃত সুই সুতো, কিংবা দেখা যাচ্ছে বিউটি পার্লার কিংবা টাট্টু শপের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতিগুলো, কিংবা দেখা যাচ্ছে শেভিং রেজার, টুথব্রাশ শেয়ারিংয়ের ফলে, কিংবা যে আমরা গ্লাইসেমিক কন্ট্রোলের জন্য যে গ্লুকোমিটার ব্যবহার করি সেগুলো শেয়ারিংয়ের ফলে এই হেপাটাইটিস সি ভাইরাস সংক্রমিত হচ্ছে। আরও সংক্রমিত হচ্ছে যে রক্ত ভালো করে আনস্ক্রিন যে ব্লাডগুলো রয়েছে সেই ব্লাডের পরিসঞ্চালনের ফলেও হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে। জি স্যার, ধন্যবাদ। শুনছিলাম এতক্ষণ হেপাটাইটিস সি নিয়ে। আমরা স্যার এখন চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে একটু আসতে চাই। সেক্ষেত্রে হেপাটাইটিস বির স্যার চিকিৎসা পদ্ধতি কি কি প্রচলিত রয়েছে আমাদের দেশে? ধন্যবাদ। আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশের আধুনিক লিভার বিশেষজ্ঞরা উন্নত মানের হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাই দিয়ে যাচ্ছেন। বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে আমরা আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার AASLD, ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার ইজল এবং এপাসাল, এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ লিভার, অর্থাৎ এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকার যে দেশগুলো চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন, এই দেশগুলোর সমন্বয়ে যে তাদের লিভার সোসাইটি রয়েছে, তাদের যে গাইডলাইনগুলো রয়েছে, এই তিনটি গাইডলাইনের সমন্বয়ে সাথে আমাদের দেশে মানুষের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের অত্যাধুনিক চিকিৎসাগুলো প্রয়োগ করছি এবং বহুলাংশে অনেক কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি। এক্ষেত্রে আমরা যেই ওষুধগুলো ব্যবহার করছি আপনাদের সামনে উল্লেখ করছি পেগ ইন্টারফেরন জাতীয় ইনজেকশন এবং টেনোফ্লোভির অ্যালাফেনামাইড। পদ্ধতি নিয়ে স্যার আরো বিস্তারিত জানবো, তবে তার আগে স্যার আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হেপাটাইটিস এ বিষয়টি নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কোভিড-19 প্রতিরোধে প্রথম শর্ত হলো আমাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং আমাদের ঘন ঘন হাত ধুতে হবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী যে নিয়মগুলি রয়েছে তা আমাদের অবশ্যই পালন করতে হবে। এক্ষেত্রে সামাজিক দূরত্বটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তবে এখন টিকা কার্যক্রম চলছে, তবে টিকা নিলেই যে কোভিড-19 ভাইরাসের দ্বারা সংক্রমিত হবে না কেউ, এই কথাটি ঠিক নয়। এই জন্য আপনাকে অবশ্যই কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর একটি জিনিস হলো কোভিড-19 ভাইরাস যদি আপনার শরীরে আক্রমণ করে, আপনাকে এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, যা খেলে আপনি আপনার ভিতরে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারবেন।
অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন এ, সি, ই। এই খাবারগুলি আমাদের আশেপাশে রয়েছে। এই খাবারগুলি যদি আমরা খাই তাহলে আমাদের ভেতর প্রতিরোধ শক্তি গড়ে উঠবে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলি হচ্ছে আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন রকমের রঙিন শাকসবজি, ফলমূল, যেমন গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বিভিন্ন রকমের শাক, লাল শাক, পালং শাক, এই সকল খাবারে কিন্তু ভিটামিন এ রয়েছে। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ রয়েছে। এই খাবারগুলিতে ভিটামিন এ বিটা ক্যারোটিন হিসেবে থাকে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলি যখন রান্না করা হবে তাতে অবশ্যই কিছুটা তেল যোগ করতে হবে, কেননা ভিটামিন এ চর্বিত দ্রবণীয় ভিটামিন, এবং খাবারগুলি কিন্তু ঢেকে রান্না করতে হবে, তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ পাবো। আর ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। ভিটামিন সি শাকসবজি, ফলমূল থেকে আমরা পাই, যেমন আমরা, আমলকি, পেয়ারা, সবুজ রঙের শাকসবজিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। তবে এই খাবারগুলিও কিন্তু অল্প তাপে রান্না করতে হবে এবং ঢেকে রান্না করতে হবে। ভিটামিন সি পানিতে দ্রবণীয়, কাজেই অধিক পরিমাণে ভিটামিন সি যদি আমরা গ্রহণ করি, এবং তা কিন্তু যে ভিটামিন সিটি আমাদের কাজে লাগবে ঠিকই, কিন্তু বাকি ভিটামিন সি আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। আর ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলি হচ্ছে যেমন বীজ জাতীয় খাবার, যেটা বিভিন্ন রকমের বাদাম থেকে কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি, যেমন পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, এগুলি কিন্তু ভিটামিন ই এর উৎকৃষ্ট উৎস। কাজে এই খাবারগুলি থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা যে জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলি, আমরা বিভিন্ন রকমের মাছ, তারপর মুরগির মাংস, রেড মিট থেকে আমরা কিন্তু জিঙ্ক পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন রকমের বীজ জাতীয় খাবার, যেমন তিলের বীজ, মিষ্টি কুমড়ার বীজ থেকে কিন্তু আমরা জিঙ্ক পেয়ে থাকি। জিঙ্কও কিন্তু রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সক্ষম। কাজেই এই খাবারগুলির প্রতি কিন্তু আমাদের জোর দিতে হবে, এবং জিঙ্ক কিন্তু মাছ মাংসও রয়েছে, কাজে মাংস জাতীয় খাবারও কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আমরা ডিম খেতে পারি, ডিম কিন্তু আমাদের প্রতিরোধ শক্তি গড়ে তুলবে। কাজে কোভিডের এই সময়টাতে আমাদের ডিমের যে উচ্চ জৈব মূল্য রয়েছে, এটা কিন্তু আমাদের শরীরে অনেকখানি কাজে লাগে। কাজেই আমরা এই সময়টাতে একটা করে ডিম আমরা প্রতিদিন খেতে পারি। যদি কারো অন্য কোনো সমস্যা না থাকে, বা যারা কিডনি পেশেন্ট রয়েছেন, যাদের ইউরিক অ্যাসিড রয়েছে, তারা অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে ব্যাপারটি জেনে নেবেন। আরেকটি বিষয় হলো যে ভিটামিন ডি। ভিটামিন ডিও বলা হচ্ছে যে রোগ প্রতিরোধ শক্তিতে কাজ করে। ভিটামিন ডি এর উৎকৃষ্ট উৎস হচ্ছে রোদের আলো। আমরা ম্যাক্সিমাম আমরা কিন্তু ঘরের ভেতর থাকছি, এটা কি করছে আমাদের ভিটামিন ডি লেভেলটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। কাজে দিনের কিছুটা সময় হলেও ঘরের বাইরে থাকতে হবে, এবং কিছুটা নিয়ম মেনে নিয়ে, বিশেষ করে এই কোভিডের সময়টাতে নিয়ম মেনে নিয়ে আপনাকে কিছুটা সময় যদি আপনি রোদের আলো গায়ে লাগান, এটা কিন্তু আপনার ভিটামিন ডি শরীরে উৎপন্ন হতে সাহায্য করবে। কেননা আমাদের চামড়ার নিচে কিন্তু 7D হাইড্রোকোলেস্টেরল নামক একটি উপাদান রয়েছে। আমরা যদি শরীরে রোদ লাগাই, তাহলে সেই 7D হাইড্রোকোলেস্টেরল ভিটামিন ডি তে পরিণত হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা বেশি ভিটামিন ডি এর অভাবে ভুগে থাকেন। কাজে ভিটামিন ডি এর পরীক্ষা করিয়ে যদি সাপ্লিমেন্টের দরকার হয় বা ভিটামিন ডি নেওয়ার দরকার হয়, সপ্তাহব্যাপী এই ভিটামিন ডি নিয়ে সে কিন্তু ভিটামিন ডি এর চাহিদাটা মেটাতে পারেন। আর ভিটামিন ডি খাবার থেকেও কিছু পরিমাণে পাওয়া যায়, যেমন আমরা যদি ফর্টিফাইড কিছু ওটস বা মিল্ক আমরা পাই, সেখান থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি। মাছের তেল থেকে আমরা ভিটামিন ডি পাই, এবং বিভিন্ন রকমের কড লিভার অয়েল যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিই, তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি। কাজে এই বিষয়টি খেয়াল রেখে আমাদের অবশ্যই ভিটামিন ডি যুক্ত খাবারের সাথে সাথে আমাদের কিন্তু সাপ্লিমেন্টের প্রয়োজন পড়লে আমাদের সাপ্লিমেন্টও নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, এবং এই সময় কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপনে কিন্তু অভ্যস্ত হতে হবে। কারণ রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে হলে পর্যাপ্ত ঘুমও কিন্তু এই সময় প্রয়োজন। কাজে করোনার এই সময়টাতে সুষম খাবার গ্রহণ জরুরি, তেমনি কিছুটা সময় নিয়ে এক্সারসাইজও করাটাও যেমন জরুরি, তেমনি একটি মডিফাইড লাইফস্টাইলও কিন্তু এই সময় গুরুত্ব বহন করে। কাজে করোনার এই সময়টাতে সুষম খাবার এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা নিজেদের ভিতর প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারি, যা করোনার বিরুদ্ধে কাজ করতে সক্ষম হবে। স্যার, আমরা হেপাটাইটিসের চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। স্যার যেটি বলছিলেন। জি,
প্রথমেই এটি ধরে নিতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসাটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল, কমপক্ষে 9 থেকে 10 বছর চিকিৎসা করতে হয় এবং কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা ব্যয় হয়। তো আমরা উন্নত দেশের যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইন অনুসারে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে সেই উন্নত চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছি এবং ভালো ফলাফল ইতিমধ্যে পাওয়া গিয়েছে এবং অনেকেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। এক্ষেত্রে আমরা পেগ ইন্টারফেরন ব্যবহার করছি, টেনোফোভির অ্যালাফেনামাইড নামে যে খুব ভালো পার্শ্ব প্রতিক্রিয়াহীন দীর্ঘমেয়াদে ব্যবহারকারী মুখে খাওয়ার ওষুধও আমরা ব্যবহার করছি। স্যার, সম্প্রতি আমরা যেটি জেনেছি যে ন্যাসভ্যাকের একটি সাফল্যের কথা আমরা জেনেছি, এটির ব্যাপারে স্যার একটু জানতে চাবো। জি ধন্যবাদ। ন্যাসভ্যাক হলো ঠিক তেমনই একটি উন্নত মানের হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধী ওষুধ যেটি পাইপলাইনে রয়েছে। ইতিমধ্যে তার গবেষণা কর্ম শেষ হয়েছে, ড্রাগ লাইসেন্সও পেয়ে গিয়েছে এবং কিছু ওষুধ কোম্পানির সাথে শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সেটি পাইপলাইনে আছে। অচিরেই আমরা বাজারে এই ধরনের ওষুধগুলো খুব সুলভ মূল্যে পেতে পারবো। এবং স্যার কতটুকু সাফল্য বহন করবে? আসলে বাজারে আসলে পরে সেটি বোঝা যাবে, তবে আশা করছি বেশ ভালো সাফল্যই পাওয়া যাবে। স্যার, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কতটা আধুনিকতর হয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা এই হেপাটাইটিসের ক্ষেত্রে? এ কথা অনস্বীকার্য যে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি হেপাটাইটিস বি, সি, হেপাটাইটিস এ, ই ভাইরাসের চিকিৎসাগুলো আমরা সেই উন্নত দেশ আমেরিকা, ইউরোপ কিংবা জাপান, কোরিয়ার যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলোর মিথস্ক্রিয়ায় আমরা সেই চিকিৎসাগুলো দিচ্ছি এবং আমরা প্রতিনিয়ত তাদের সাথে যে আপডেট, তাদের সাথে যে কনফারেন্স, যে সেমিনারগুলো আমরা অংশগ্রহণ করছি, সেই উন্নত দেশের চিকিৎসকরা আমাদের দেশে আসছেন, আমরা যাচ্ছি এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা আমরা চিকিৎসাগুলো দিচ্ছি এবং এর ফলে অত্যন্ত ভালো ফলাফল ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি, প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হেপাটাইটিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কিছুদিন আগে গবেষণাতে পাওয়া গেল, মানে ব্রিটিশ একটা জার্নাল গবেষণায় পাওয়া গেল যে মুখের যে অর্গানিজমগুলো যদি মানে বেশি থাকে, মুখের অর্গানিজম বেশি থাকা মানে হচ্ছে আমরা আমাদের ভাষায় যেটা বলি পুওর ওরাল হাইজিন, আচ্ছা, তার সাথে কোভিডের একটা সম্পর্ক আছে। মানে তাহলে যেটা হচ্ছে যে যদি মুখের অর্গানিজম বেশি থাকে তাহলে পোস্ট ভাইরাল ব্যাকটেরিয়াল কমপ্লিকেশন যেটা বলে সেটা বেশি হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।